পুলিশ এলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটাও জানা নেই কারো। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের উপর। সকলে নাক চেপে ধরে ভেতরে ঢুকলো শুধু জয় বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের উপর থেকে মোড়ানো মানব দেহের মতো বস্তুটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্ত পুঁজ পড়ে আছে, মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুললো সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞাসা করে, ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ আসবে বোধ হয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞাসা করে, ভাই এই মার্ডারটা কে করেছে? আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি ভাই কোনটা আপনি করেছেন? না, প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞাসা করল, তাইলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনি আগেও জানতেন। জয় হাসলো। তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে বলল কবির, মানে বুঝিনি। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনার দেখে রাখতে বলছে, আবার কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙ্গুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি, সায়েন্সে মাস্টার কমপ্লিট করার কিছুই তো ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হলো। অমনে ভ্যাবলার মতো চাইয়া আসো কেন বাল? নিজের ঢোল নিজে পিটাইলে ও ঢোলে মরচে ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আরে ওয়েট, আমি মাস্টার্স পাস করি নাই। করেছি তো, যা অল্প একটু তুলে আন। ওয়াক থু, চি, এইসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে? বিনা তেলের অমলেট। পজিটিভ ভাবতে শেখ। যে বলটা ভাবছিস তা না এটা। আমি নিশ্চিত, আর একটু নিশ্চিত হই। আনজা। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুজে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে। একটা সাধারণ বিষয়কে ঘুরিয়ে বেছে ভেবে সমাধান করে বের করতে পারে না, সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হবে কোন দুঃখে? এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয়নি আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টো পাল্টা ভেবে বাইরে যায় দাঁড়ায় রইল। আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই কি এটা? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা। পদার্থটি দু আঙ্গুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটনিক লিকুইড। কি কাম এটার? এটা এখানে কি করতেছে? লুডো খেলতেছি বসে, খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ, ওরে কি আমি শখে পাগল কই? শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলো দুনিয়া আবিষ্কারে হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে, ব্রেন থেকে ঠিকমতো হরমোন বয় না, পার্টিকুলারলি যখন অকাম করে তারপর একেবারে চারটি বারটি গোল হয়ে যায়। খুন করে আলোর সামনে গেলে পাগল হয় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চয়ই এখানে বৈশা ওই হরমোন লিকুইড পুশ করেছে, কয়েক বোতল গিলেছে, এরপর যাইয়া মরার মতো ঘুমাই পড়েছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়। এবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এমন মেন্টালিটির কেস নাই। আমার শাল টান, জ্বর ঠান্ডা লাগলে তোরও ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজসেবার নাটক করি, কি আর করার। কবিরের যেন
বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ। পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো ওখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞাসা করলো না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে। দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর। তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্র নেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়। অথচ একটুও আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো। ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহবা কামড়ালেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে। অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকম ভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা সে ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে। কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকেই কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে এবং এই জমির প্যাচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে। তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশদের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল, তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে। এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এত দূর গেছে, তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলা কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই। তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি মাঝ দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনোভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তুর পরীক্ষা ছিল আরেকটা ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এই ব্যাপারে অন্তুর সংশয়ের হয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতেও হাসি পেল অন্তুর। হুট করে এর জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। পাড়ার লোক জানে আমজাদ সাহেব জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকল একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির উপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবতে সে হামলে পড়বে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছেন যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা ওমলেসি 40 মিলিগ্রামের ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনে স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলার একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে, বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতে প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়। অন্তিক নির্লজ্জের মতো হাসলো। যদি বাপের বাড়ি থেকে এক পোটলা সোনা এনে দিয়েও যদি বলো নাও এইগুলোতে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মরদ নেই, তাহলে বোধহয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ।
আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল, পায়ের উপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি, সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি অতটা অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস? পলাশের ছেলে চাঁদা দিতে আরো ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুজে খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরো কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়েছি। অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্যও করত। আর এই কৃতজ্ঞতায় ওর সব অশুভতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরো বাড়লো। মেয়েটা বহু ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে। আবার ওই হাল দেখে আমার এই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো ও। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে পারি না। বোনের গয়না এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শাশুড়ির থেকে তালাক দেওয়ার কথা বলেছিল গয়না ফেরত না দিতে পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তুর দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিচ্ছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসলো অন্তিক, ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন যেন তুচ্ছ লাগে আমার জীবন খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে চুইয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ। না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ার, কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলেই ফিরে আসবো আমরা। যত দূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখলো অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না। কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরে পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছা করছে অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে আছে। কাল বৈশাখী ধেয়ে আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠেছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওইদিকে গেট ধাক্কানোর মাত্র ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনোরকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকেছে, বলেন তো আমরা আসছি।
অন্তুর হাতের আঙ্গুলে ডগা লাফাচ্ছে, হাতের তালু ঘেমে উঠেছে, বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভিতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মশকরা সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হইছে, ওনাকে এখন দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুবই দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাতের পারফরমেন্স ভালো ছিল, সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামলে নেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা। রাহাত আর কথা বলল না, আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? অন্তু নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবেন না যেন, ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কান অব্দি পৌঁছালোই না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি, গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবারও ডাকে, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতরে ধুপ ধুপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবই ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখলো সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তার স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাসে আছড়ে পড়ে। জয় অন্তুকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আরমিন? এত লোকের ভিড় কেন? কি হইছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে এইটা ওই যে মেম্বারের ভাগ্নি না, জয়? ও, ঘুমটার তলে খ্যামটা চলে, মাইনসে কি আর এমনি কয়? এই যে শুনো সকলে, আজকা যা দেখতেছো নতুন কিচ্ছু না। আমরা একদিন হেরে বাইর যাইয়াও ওই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি সি সি, থু, মাস্টারের মাইয়া। আবার মুখোশ পইরে বেড়ায়, কাউরে মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হেই আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকারই তো নাই, নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। একজন লোক জিজ্ঞাসা করে মহিলাকে, আগেও দেখছেন নাকি ওই চ্যাংড়ারে, মাইনে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্যেও তার অন্তর উপর। হ, দেখছি মানে, ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইলো, হেও ভিতরে চইলে গেল, কিছু কইল না। ওই দিনই সন্দেহ হয়েছিল। আবার এই সেরি সেদিন দেখলাম মুখোশ না পইরাই বাইরেতে গুইরা এলো। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, এক রত্তিও ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকে তোমাকে থুতু দিবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় দু চোখ ভিজে ওঠে অন্তুর। একটা লোকের এত জেদ, নিজের অপরাজেয় অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা, আর শক্তিও তো অগাধ। বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্যে। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয়কে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না।
কুকুরের ছ্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে, ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে। এই শরীরে এক ঘরে করো বাপু সকল, এইসব পাড়ার বদনাম করব। ও সেরি, এত দিহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু। ঘরে বেড়া শোয়াইয়া রাখতে দিয়া বাপ মাই গেছে কোনে। সি 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 সি, বাপের জন্মে এইসব দেহি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কয় দরজা খুলতে তো দেরি লাগতেছে কে? সেই কখন আইসা এই দাঁড় করাইছ ডাকতেছিল, খেলে না তো খেলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোক বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান। তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা, গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হাঁ করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শুইয়ে রেখে আবার গোসল করে বের হয়েছে। গুঞ্জন উঠল, ও তাইলে কুকাম করে লাংড়ে বিছানায় শোয়াইয়া রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি, এরপর সেইখান থেকে বাইর হইয়া আইসো। ওরে সি সি সি। রব উঠল মন্তব্যের। অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়ে তাও পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গেলছে। অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরু হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সেই খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমে গেছে খেলা দেখতে। এক বৃদ্ধা আবার হৈ হৈ করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনি দাঁড়াইয়া ওই মাগির ঢং দেখবা? চুল নাক কাইটটা বাইর করো ওসব বালাই দেশ থেইকা। কেউ কেউ পরামর্শ দিল শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকালো জয়। চোখাচোখি হলো দুজনার। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল, যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক, এ দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক ও বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আমরণ, কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকস্মিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙুল তোলার সাধ্যি কারণেই। তারা অন্তর্দোষের কলঙ্ক অন্তর গায়ে এবং জয়ের টুকু একসঙ্গে অন্তর গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘুমটার তলে তলে নষ্টামি করত, তাকে কেউ আন্দাজ করতে পারেনি। কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে, মেয়েটার দেমাগ ছিল বেশি। আজ পণ্ড হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলেঢালা সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতে। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়েও সে, তার মুখটা কঠিন। মৌলভী সাহেবকে বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসেবে শরীয়তের বিধান হলো দুজনকে দৌড়া মারা। মরে গেলে গেল, আর বেঁচে থাকলে পাপ মুক্ত। তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, একে অপরের দিকে চাচাই করে লোকেরা। এইসব আগের কালে দেখা যেত, এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম, তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, সবাই। অথচ কেউ ভয়ে মুখে আনলো না, বোঝাতে চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়, কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্যে। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসার অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকাল বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দ শোনেনি বা কেউ
বলার সুযোগও দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে, তা ভাঙল হামজা। মৌলবীকে বলল, আর কোনো বিকল্প নেই এর। আপনাদের ভাষ্য মতে যা হবার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটল। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে। সকলে সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতি তো চলমান এখন। দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে ওঠে, ধরুন যদি দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তুর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? অন্তু মাথাটা ঝিনঝিন করে উঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছো তুমি? ওই শালির মেয়ে গলে দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমি ওরে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা একবার শুনুন। আমি কিছু কথা বলতে চাই। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছু হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের বাধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিছু হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানে যেন গেল না অন্তুর ভারী শব্দ কথাগুলো। অন্তুর শিক্ষিত মার্জিত যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দু মাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছ? মানে এইসব নাটক দিয়া কি বুঝাইতেছ? উইডা কও। এই শরীরে কেউ ধরেন তো? অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি। আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার উপর। থপ করে একদোলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিকমতো থুতুও দিতে জানে না। মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়। থুতু ছুঁড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুলল অন্তুকে। অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল। চোখ দুটো বুজে জোরে করে ডেকে উঠল অন্তু, আব্বু। টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরের ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করলো না কেউ। মহিলা বলল, লাঙের সাথে বিছানায় যাইতে মন চায়, বিয়ে কইরা তার বাড়ির যাইতে মন চায় না? এতক্ষণ তাও যা ভাবনায় আসিলাম। তুই তো তার চাইতো বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থুইতাম। মাইয়ারে বয়স 14 হইতে বিয়া দিয়া দিছি। তোর মতন ব্যবসা পুষি নাই কলেজে পড়াইয়া। অন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকালো। আমি কিছু করিনি। অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিল। হ, কিছু করস নাই, খালি লাঙের সাথে বিছানায় শুইছিস। তাই তো কই, বিয়া করবার চায় না, ভার্সিটিত পড়বার চায়। হুঁ, সেই দিন মা খাওয়াইছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইরে গেছে গা। এতই যখন রং মনে, তাইলে আবার বিয়া করবার চাও না কে আতারে? অন্তুর সহ্য ক্ষমতা ছাড়ালো, চিৎকার করে উঠল, আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথায় 2 খণ্ড করতে আমার হাতে বাঁধবে না। জনতাদের একজন বিড়বিড় করে বকে উঠল, মাগের তেজ এখনো কমেনি ঘরে বেড়া ছেলে ঢুকানো মাইয়ার মুখে।
অন্তুর কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটু কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করছিলেন বেত মারার? শুরু করুন। আপনাদের ভাষ্য মতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোন নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনার আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেত্রাঘাত করুন। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন জয়কে। তোমার কি মতামত? জয় অন্তুর উপর থেকে চোখ ফিরিয়ে বলল, আমার আমার আর কি আপনারা বললে বিয়ে করব, না করার কিছুই নেই। আপনার হল শালী সুন্দরী, আমার বদনাম তার গায়ে আমার নামের। অন্তু চোখ দিয়ে অনুরোধ করে ওঠে, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি, অনেক দূর চলে যাব। আর কোনো দিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনর চোখে চেয়ে থাকলো, তার কিছুই করার নেই। সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তুর মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই। কাজী আনতে গেল হামজার দুটো ছেলে। অন্তু বুঝলো বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রে সাফাই গেলে কেউ শুনবে না, তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলবীকে বলল, হুজুর, আমি পাপ করেছি। জিহবাই আটকাচ্ছিল কথাখানা, একটু থেমে মিনতি করলো, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পেরেছেন আপনি? অন্তু শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমায় বেত্রাঘাত করে মেরে ফেলুন। আমায় ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় এক বোতল বিষ। হুজুর, আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় 80টা না, বরং তার দ্বিগুণ 160টা মারুন। তবুও জয় আমিরের আঘাতগুলোও আমাকে দিন। ওই লোকটার ভাগে যে ব্যত্রাঘাত আছে সেগুলো আমায় মারুন। মৌলবীর সামনে মিনতি করাটা ব্যাককলে কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না। সে কিচ্ছু করেনি। সব পাপ দোষ আমার। আমি করেছি পাপ। আমার শাস্তি পাওয়া উচিত দরকার। আমি যদি ওর আঘাতগুলো নিই, এখানে আমায় শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগে মেরে ফেলুন। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছো আরমিন? বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু চেপে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জয়। অন্তু মাথা নাড়ে। ট্যাটু মোছা যায় না? না, যায় না। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দিই, অথবা উপরে তুলে ফেলি শরীরের চামড়া, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে 10টা আঘাতও সইবে না। ধরো 80টা বেত একসাথে বেঁধে 80টা আঘাত করে মারা হয়। তুমি 2-4টাতে প্রাণ হারাবে। কলঙ্ককে সাথে নিয়েই মরবে। এড়িয়ে যাওয়ার পথ নেই। অন্তুর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল, বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনা থাকবে। তুমি পাপ করনি, আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স, প্রস্তুত হও। পাটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায়। অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে, কিছু জবাব মিলছে। হামজাকে তার বড্ড ভয় করছে, পলাশ এবং জয়ের চেয়েও বেশি। হামজা দেহে বাস করা ক্যান্সার কোষের মতো, নীরব ঘাতক। চারিদিকে গুঞ্জন থামেনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু। সিঁড়িতে আজান পড়ছে। স্বভাববশত ওড়না তুলে মাথায় দিল। আজ আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসতে হলো না। চরিত্রহীনদের নামাজ পড়ার দরকার নেই। আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বু এ সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেটটা আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট, হাঁটুর নিচে ঘন পশম। পা দুলাচ্ছে। বসে দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি, এখনো ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও এমন দ্বিধা দ্বন্দ্ব ভরা পরিস্থিতি তৈরি হয়নি। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুলিয়ে যায় অন্তুর সামনে। সবকিছুর বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর উপর রাগটা তরতর বাড়ছে, জেদ উঠছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা। আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোরও বলাৎকার মেয়ে মনে হচ্ছে মাটি? তুই কথা বলিস না কেন? তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্য কুলায় সবটা?
তোর বুকে ভার অনুভূত হয় না? মাটি জবাব দেয় না। অন্তু চেয়ে থাকে মাটির দিকে। নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল। হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার স্থান নিয়ে আলোচনা শুরু হলো ছোট্ট একটা। পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞাসা করলেন। তো তুমি কি বলো, বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজাকে বলার সুযোগ দিল না। অন্তু চিৎকার করে উঠল। বললাম না বিয়ে হবে না। আমাকে এখানে কেটে শত টুকরা করলেও কোনো রকম বিয়ের আয়োজন হবে না এখানে। শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। কিন্তু আমরা চাইতেছি না তোমারে জিন্দা মাটিতে পুঁততে, তার চেয়ে কিন্তু আমি তো চাইছি আমাকে পোতা হোক, বেত্রাঘাতের সাজা দেয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়াও আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা কিন্তু গুনাহগার হবেন আল্লাহর কাছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন ফাপড়ে পড়ে গেল। অদ্ভুত চোখে ভ্রুকুচকে তাকিয়ে দেখল। এখনো মেয়েটার কথার যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখে প্রতিবাদ এক বিন্দু কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজেয় মস্তিষ্কেও বিস্ময় খেলে গেল। চোখ সরালো না অন্তুর উপর থেকে। অন্তুর মুখে ঘাম জমেছে, বুকটা ওঠানামা করছে। চোখ দুটো কাথর, অথচ অগ্নুৎপাতের গলিত লাভা যেন ঠলকে পড়ছে। সন্ধ্যা আবার অল্প অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাবেয়া ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পিছনে। অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায়। সমস্ত জীবনী শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হয় মেয়েটা। এই কথাগুলো এই লোক কিভাবে আব্বুর কানে তুলবে? আব্বুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অন্তুর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো। একে একে এই লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করে। মাইয়া তোমার আকাম তো করছে, মাগার সেই লঙ্গের লগে বিহাত বরাবর চাই না। কেউ আবার বলে, আমজিৎ, মায়ারে ব্যবসায় দিচ্ছ নাকি? ব্যবসা যারা করে এরা বিয়ে করবার চায় না। কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক। তেড়ে যায় মারতে খ্যাপা পাগলের মতো। লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের মেজাজে বিরূপ প্রভাব পড়লো এতে। পাপির ভাইয়ের এই স্পর্ধা তারা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামালেন ছেলেকে। অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো। কেউ জয়কে বলছে না। জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে, এই অঞ্চলের অভিজাত পরিবার আমির পরিবারের একমাত্র উত্তরসূরি। জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারিদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথা ঢাকে না অন্তু। দেহ ব্যবসায়ী মেয়েরা তো তা করে নাকি? তার পর্দা পলাশ নিজে শক্তিশালী হাতে খুলেছে। তার অন্তিক চাইলেই উঠে পড়বে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না, শ্বাস ফেলে না কেউই। অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে। আর মৃত্যুর আগে পাশে বসা আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চাই ওরা তোকে, অন্তু, করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ওঠে। মেরে ফেলো আব্বু আমায়। তোমার হাতে মরণ আমি ধন্যবাদত্বের গ্রহণ করব। দাফন করে ফেলো, মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু। আমায় তুমি মেরে ফেলো। অন্তু আমায় মেরে ফেলো আব্বু। বিয়েটা করে নে অন্তু। অন্তু চেঁচিয়ে উঠল। মেরে ফেলো তুমি আমায়, নিজ হাতে মারো। এমনিতেও তো বেঁচে নেই, তবু আমায় মারতে এত দ্বিধা। অথচ যখন বেঁচে ছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমিই বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও, তার আত্মাটা আটকে আছে, খুব ছটফট করছে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণ টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না। সে কখনো রাবেয়ার সামনেও কাঁদে না। রাবেয়ার গুনগুনানি তার কানে আসছে। একধারে বসে হু হু করে কাঁদছেন। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের উপরে রেখে বললেন, কোন অপরাধে মারি তোকে বলতো অন্তু? আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে তোকে মেরে নিজেকে কি জবাব দেব আমি? শিখিয়ে দে। যে পাপ তুই করতে পারিস না, সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বল। পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি। আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। এটা নীতি অন্তু। অপরাধ না করা মানুষরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদেরও অপরাধ আছে, তাদের অপরাধ তারা অপরাধ করেনি। তুই নিজে যখন জানবি
তুই পবিত্র, এটা ভেবে তুই বেঁচে থাকাটা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না? অন্তু কথা বলে না। আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর। বীররা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালায় না অন্তু। তুই পালাতে চাইছিস, তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই। বিয়ে করে নে অন্তু। অন্তুর বাদ ভাঙে, কান্নারা ছিটকে আসে। আমায় তুমি আর এই কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু, কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু। তোকে হতে হবে অন্তু, বানাতে তো চেয়েছি ছোট থেকেই, সেসব প্রয়োগ কর। তুমি এত কঠোর হয়েও না আব্বু আমার ওপর, আমায় জীবিত পুড়িয়ে ভস্ম করে দাও। আচ্ছা তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্তু মারি আটকে চোখ বুজে। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না। চোখ বুজে কেমন করে যেন ডেকে ওঠে। আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত বাঁধা বাপদের মতো তোদের মতো অন্তরা ডাকবে না। দোষ তো তোমার, জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায়। একা রেখে গেলে তুমি স্বার্থপর কেন আব্বু? নিয়তির দোষ দিবি না, প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে। তুই ওদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমার। কেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব। তুমি আমায় মেরে কেন ফেলছো না? মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মারতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত, শক্ত করে মুঠো করে ধরে রাখে, ছাড়ে না। মাথাটা নুইয়ে হুহু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছু নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞাসা করে না তুই কি করেছিস অন্তু। সন্দেহ শব্দটা অচল এখানে। এখানে কথা জবাবে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ আশ্বাসের, ভিত্তিটা নিগুড় বিশ্বাসের। অন্তু তোকে কাঁদতে দেখে ভালো লাগে না আমার। ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে। অন্তু চোখ মুছল। কাঁদছি না, ও কথা আর বলো না। তুমি শুধু হাতটা ধরে থাকো আমার, ছাড়বে না কিন্তু। আমি বলবো, যতক্ষণ তুই হ্যাঁ না বলবি আমি বলবো। অন্তু অবিশ্বাসে দৃষ্টিতে তাকায়। ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এই মুহূর্তে অন্তুকে। সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাত চেপে রাখা হাতটা শিথিল হয় তার। এই অসহায়ত্ব অন্তুর সইতে পারে না। অমনি আরো শক্ত বন্ধনে চেপে ধরেন আমজাদ সাহেবের হাতটা। গাঢ় চোখে চেয়ে বলেন, লোকেরা কি বলেছে বলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তুর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে। আমজাদ সাহেবের ভেতরের আগুন জ্বলছে। সেই আগুন স্পর্শ করে অন্তুকে। সে সজল চোখে চেয়ে থাকে মেহেদি রঙা চাপদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই বটে। সে জীবনে এমনই এক মহাপুরুষ চেয়েছিল, তবে চাওয়া আর পাওয়ার একটা জটিল শত্রুতা আছে। অতএব এই দুটো একত্রে মেলে না কভু, বরাবর পিছলে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তুর মাথায় দিলেন। আলতো হেসে বললেন, হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামা লিখলেন। জামিন আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন। কাজী সাহেব জয়কে জিজ্ঞাসা করলেন, দেলমোহর কত বাঁধবো বাপ? কোটিখানেক বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি? কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেলমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেলমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা। তাইলে একটা টাকা বাঁধার দরকার নাই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবির আর রাহাত ফিক করে হেসে ফেলে। হামজা বলে, বাঁধেন $1,10,000 পরিশোধ করেই কাছে যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পাটোয়ারি পরিবার, এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চায়? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া। চোখের পানি ছলছল করছে, কিন্তু পড়ছে না। পাশে অন্তিক। তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়াও আরো কিছু। অপলক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ার মতো ঘোষণা করে কবুল পড়ল, যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়।
ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগে বিসমিল্লা পড়ে, জয় মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লা বলার বদলে স্লোগান দিল। জয় বাংলা। এরপর গালে মিষ্টি ঢুকালো। ছেলেরা তার সাথে সমস্বরে স্লোগান দিল, জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির মঞ্চ এটা। বিশাল এক সম্মেলন চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না। আব্বুর দিক থেকে চোখ ফেরে না তার। আব্বু কিছু বলুক কিছু করুক, একবার চোখ তুলে দেখুক অন্তুকে বলি হবার আগে। তাকালেন না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবারও থামে। আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন। তিনি বসে থাকলে ওই অন্তু জীবনেও কবুল পড়বে না। পাগলিটাকে কিভাবে বোঝাবেন ওনার কিছুই করার নেই। স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে। সেই লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেলে ধরলেন চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে, অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তুর প্রাণহীন স্বর বলছে কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের উপর, দরজায় কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে বাপের মান রাখতে। নিজেকে একবার গজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয় আমিরকে কবুল করেছে। রাত 10:38। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে ঈশার আজানের পর। জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে এগুতেই জরুরি বিভাগ। কেচি গেটের ওপাশে বেঞ্চিতে বসে আছে লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে, উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতর। 500 শয্যার বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লতিফকে হামজার নির্দেশে। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতে লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল। আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয়। জয় বারান্দায়। সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো, যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলো, তবে দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কোমরটা ন্যাকামিতে বেশি দুলছিল। জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের উপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালোও লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে। তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি, হাঁটু অবধি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পায়ে রিংটা গেঁথে আছে, যেখানে দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ে সমান হয়েছে। অচেতন পড়ে আছে লতিফ। জয় জানে ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে 10 মিলির মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা, ভেতরের মাংসপেশির ভিতরে তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের উপর বসে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটা খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল। ভাবি, আপনি কাঁদবেন না। যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেককে তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে ফেলল। কে করছে এই কাজ বলেন তো? এবারও কি? এবারও মাঝার। আগের বার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে আপনি কি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার উপর হামজার চাল খাটলো। মহিলা বলল, আমি দেব বয়ান। আপনার কথা চিন্তা করতেছি না। আমার স্বামীরে ওই হারামজাদা 2 বার এমনভাবে জখম করছে, তারে পুলিশে কেন? আমি তারে ফাঁসিতে ঝুলাবো। 2 ভাই প্রসন্ন হাসলো। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকে ফাঁসিতে ঝোলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে। হামজা বলল, এমনও হতে পারে, দেখবেন মাঝহার আসবে দেখতে লতিফ ভাইকে। ও কিন্তু স্বীকার করবে না কাজটা ও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার অথবা জয়ের। আমার কথা মিলিয়ে নেবেন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে $1,05,000 টাকা তো হবে, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমুখে আসমার হাতে 1010 টাকা ধরিয়ে দিল হামজা। প্রয়োজনীয় ওষুধপত্র অন্যান্য দরকারে খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল
বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। এদের ওপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যার যতটা না লোকসান আছে, তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসে হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত, যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণেই মরবে। এটাও শাস্তি, সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞাসা করলো, তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজা শরীরের চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গালে মুখে থাপড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ায়। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস? থামাচ্ছি না। তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর। তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে, তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে উঠে জয়কে খোঁচায়। বিছানায় একা যাইন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাকেও। অথচ জয় নিশ্চুপ স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালায়। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না। তার সিগারেটে টান দেওয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে, অথবা মন অশান্ত এবং দুষ্টু সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেটে ঠোঁট লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞাসা করলো, ভাই আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্তখেকো পশুর মতো দাঁত খিচে উঠে। চুপ, একদম চুপ। ওই বিষয়ে কোনো কথাই হইবে না। তোর খুব মায়া হচ্ছে ওই শালির জন্য, হ্যাঁ? তোরও ভালোর মতো করি, তারপর দুজনে একসাথে গালাগালি ধরে কাঁদবি। কবির বুঝলো না জয়ের কি হয়েছে, চুপচাপ সাথে চলল। সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো। আমার সাথে কি তোর? যা বাড়ি যা। ক্লাব ঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছুই নাই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না, কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই? এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া। হাজার হলেও আবারও জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচের ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে লাইট জ্বলছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে। ও শেষ কবে জাভেদ আমিরের কোলে চড়েছিল? তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অন্তুর সাথে ওর বাপের সাথে যা ভাব, সব ন্যাকামি। যত কি থেকে কি হয়ে গেল। শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে, এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ঝিমাচ্ছে। রাতের খাবারটা খায়নি জয়ের সাথে খাবে বলে। জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শয়নি। জিজ্ঞাসা করবে, কোথা থেকে আসছেন? এত রাত করে ফিরতে হবে কেন? কোথায় ছিলেন এতক্ষণ? জয় তরুকে মিথ্যা বলতে পারে না, কোনোদিনও বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের। ওর সাথে জয় কোনোদিনও বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সইছে, কিন্তু নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচের খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে। ওদের ঘুম কামাই করিয়ে আবোল তাবোল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে এই এই জিনিস কিনে আন। মাটির চুলোর পাশে বসে নিজের রাঁধবে। শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে। সারা রাত গলা ভেঙে গান গাইবে। ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলো সায় দেয়, বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছনে যেতে হবে তাকে, সাথে থাকতে হবে। রাত 12টা পার। কুয়াশায় বারান্দার গ্রিল অব্দি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের উপর, ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তরে হাওয়া নাকে মুখে ঢুকেছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে। সেসব কিছুই গায়ে লাগেনি অন্তুর। সন্ধ্যা রাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাবার সময় হামজা বলে গিয়েছিল,
এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতে বলছিও না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রেওয়াজও নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিছুই হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ, বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করেছে। তবে আসল হামজাটাকে কি কেমন? আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে, আসতে নেই। রাবেয়া এসে পাশে বসলেন। অন্তু একটুও তাড়াহুড়ো করলো না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়, কণ্ঠস্বর নাক আটকে আছে। আম্মুর সামনে কাঁদতে নেই। ঘরে যা অন্তু। অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের উপর, মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমার বোঝা হালকা হলো। চুলে হাত বুলালেন রাবেয়া। চুপ কর অন্তু, ওঠ, ঘরে চল। জ্বর বাঁধাবি? আম্মা কাঁদছে কেন? কাঁদতেছি না, ওঠ তো অন্তু। থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা। মরে যাইতে চাস? তাইলে আমারে আগে মার। কণ্ঠটা আবারও ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোর জন্ম দিয়ে পাপ করেছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতোই না। আমার গর্ভের দোষ। ওঠ অন্তু, কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না। শোন, ওঠ। অন্তু উঠে বসে। অন্তু মুখ চোখ ধুয়ে এলো, পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে বলল। রাবেয়া অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন। অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠকঠক করে গা কাঁপাচ্ছে, যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বলা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবু বুকের উত্তাপ গমগম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত। ঝুপঝুপ করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরের অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গেছিল সেদিন জয় আমিরের সঙ্গে বেয়াদবি করতে? এত বোকা হলে চলে? তা কিছুই রইল না। না, নিজেকে ক্ষমা করা যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙ্গুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরল। সেখানে ভেঙে চুরে আসছে। শীত বাড়ছে, পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খেলার চেষ্টা করলো। এই শরীরের যন্ত্রণা, এটা কি তার বুকের ব্যথার চেয়ে বেশি তীব্র নাকি কম? জিতলো বুকের ব্যথা, শরীরের ব্যথা অনুভূত হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে। ফজরের আজান হলো, উঠল না নামাজ পড়তে, বসে রইল ওভাবেই। রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালে দেখে চলে যাবেন, কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডার মাঝে বারান্দার মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না, তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞাসা করেন, আমার বাপ হওয়ার চেষ্টা করিস না অন্তু। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যে দিলেন। হেসে বললেন, কি করতি তুই বল? তাই তো করছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন, চোখ দুটো কালিতে ঢাকা। ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে। চোখ দুটো ফোলা, চোয়ালের উপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তার একমাত্র দুর্বলতার জায়গা। অন্তু একটা আবদার করে, আব্বু। না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি, এরপর আর কোনোদিন খারাপ থাকবো না। আমি এক কন্যাদায়গ্রস্ত বাপ ছিলাম, আর সে বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত। আজ থেকে আমি চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদি রাঙা দাড়ি বেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বয়ে গেল। অন্তু খিচে চোখ দুটো বুজে ফেলে। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখের উচিত এই মুহূর্ত থেকে নিজেদেরকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু, তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে।
আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবারও আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি না মা? মারে, ও মা। অন্তু ছিটকে উঠল, দু হাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল। মা আমার, মা। আমজাদ সাহেব কেমন করে ডেকে উঠলেন। অন্তুর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তুর হাত দুটো মুঠো করে ধরে বললেন, তুই আমার মা, আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে এই অদম্বাব যা করেছে, তুই আমায় বাধাস না অন্তু। অন্তু আর নিজেকে সামলায় কি করে, আব্বুর হাতের মুঠোর উপর কপাল ঠেকেই হুহু করে কেঁদে উঠল। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেলেন আমজাদ সাহেব। বুকের উঠানামা বাড়ল, অন্তু আটকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ঔষধ খাওনি? আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেলে বললেন, আমার কিচ্ছু হয়নি। মার খাবি? এবার আমার হাতে কিন্তু চাদর গায়ে জড়িয়ে বস। আমজাদ সাহেব আবদার করার মতো বললেন, এত ব্যস্ত হোস না অন্তু, বস দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম ও অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে উঠে, অমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কি সব বলছো তুমি? অন্তিক এলো, রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবারও বলেন, অন্তু, তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমায়। এত অস্থির হোস না, আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে। ভোর রাতে কলিং বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। বালায় মেহেরবানি দরওয়াজা খুলিয়ে টিং টিং টুংটাং। তরু চট করেই চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভ্রু কুচকায়। এটা এখন তার উপর ছুঁড়ে মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞাসা করে, কোথায় ছিলেন এতক্ষণ? জয় নিগুড়ো চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবারও জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।